আমাদের যে টপিকটা সিলেক্ট করা হয়েছে এটা হচ্ছে কোষ। আমার কাছে যেটা মনে হয় বায়োলজি যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের একেবারে প্রাণ এবং এই সাবজেক্টের একেবারে কেন্দ্রবিন্দু হচ্ছে কোষ। আমরা যদি কোষকে যদি না বুঝতে পারি তাহলে আমাদের বায়োলজি পড়াটা আসলে কমপ্লিট হবে না। এবং আমরা যেমনটা জানি যে বায়োলজি সাবজেক্টটার নাম এসেছে, বায়ো শব্দটা এসেছে বায়োস থেকে আর লজিটা এসেছে লগস থেকে, এবং বায়োলজি শব্দটার অর্থ হচ্ছে বায়ো মিন্স হচ্ছে লাইফ, লগস মিন্স হচ্ছে নলেজ। তাহলে বায়োলজি সাবজেক্টের মানে হচ্ছে নলেজ অ্যাবাউট লাইফ বা জীবন সম্পর্কে জ্ঞান। এবং এই জীবন সম্পর্কে জ্ঞানের জন্য এই জিনিসটাকে সম্পূর্ণভাবে বোঝার জন্য আমাদেরকে সবচেয়ে প্রথমে যে জিনিসটা একেবারে খুব ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এই জীবনের একক বা এই জীবনের ইউনিটটাকে খুব ভালো করে বুঝতে হবে, এবং এই জীবনের ইউনিটটাই হচ্ছে আমাদের কোষ। তো সংজ্ঞা অনুযায়ী কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। আমরা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। এখন এই স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বলতে আসলে এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে ভালো মতন। গাঠনিক একক বলতে আসলে বোঝানো হচ্ছে যে একটা উদ্ভিদ বা একটা প্রাণীর দেহ কিভাবে গঠিত হয়েছে। এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের পুরো উদ্ভিদ বা পুরো প্রাণীটার বডি নিয়ে আসলে গবেষণা করতে হবে না। আমরা যদি একটা কোষ কিভাবে গঠিত হয়েছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো একটা উদ্ভিদের দেহ অথবা একটা প্রাণীর দেহ এ আসলে কিভাবে গঠিত হয়েছে। এবং কাজের একক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা উদ্ভিদ দেহ অথবা একটা প্রাণীর দেহ এটা কিভাবে কাজ করে। এই জিনিসটা যদি আমরা জানতে চাই তাহলে একটা কোষ সে কিভাবে কাজ করে এটা বুঝতে পারলেই হবে। তো গঠনগত একক এবং কাজের একক, তাহলে একটি কোষ একই সাথে গঠনের একক হিসেবে কাজ করে এবং একই সাথে কাজের একক হিসেবেও কাজ করে। এবং আমাদের এই প্রতিটি উদ্ভিদ অথবা প্রতিটি প্রাণী তারা এই কোষ দিয়েই তৈরি করেছে। এখন এই কোষ এটা একজন ইংলিশ বিজ্ঞানী রবার্ট হুক এর সর্বপ্রথম 1665 সালে কোষকে আবিষ্কার করেন। এখন আমরা যেহেতু সংজ্ঞাটা বুঝে ফেলেছি যে গঠনগত একক এবং কাজের এককই হলো কোষ, তাহলে আমরা নিশ্চয়ই একটা কোষকে যদি আমরা শ্রেণীবিন্যাস করতে চাই তাহলে কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করতে হবে এই জিনিসটা কিন্তু আমরা বুঝে ফেলেছি। সবসময় একটা সংজ্ঞার ভিতরে কিছু কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ডগুলি সেই সংজ্ঞাটার প্রাণ, এবং সেই কিওয়ার্ডগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে একটা সংজ্ঞা মনে রাখা আসলে খুব বেশি কঠিন কিছু না। আর এখানে একটা জিনিস, আমরা যে কোষের সংজ্ঞাটা বললাম, কোষের সংজ্ঞার এখানে কিন্তু জীবদেহের গঠন ও কাজের একক। আমরা পরীক্ষার খাতায় অনেক সময় দেখি যে লেখা যে প্রাণী দেহের গঠন ও কাজের একক অথবা উদ্ভিদ দেহের গঠন ও কাজের একক। এইভাবে না লিখে আমরা সেখানে জীবদেহ এই কথাটা লিখবো। জীবদেহ বলতে আসলে উদ্ভিদ এবং প্রাণী দুটোকেই বোঝায়। শুধুমাত্র উদ্ভিদ দেহ বা শুধুমাত্র প্রাণী দেহ বললে সেই ক্ষেত্রে সংজ্ঞাটা একটু ন্যারো হয়ে যায় এবং সেই ক্ষেত্রে নাম্বার কাটা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা যেহেতু সংজ্ঞাটা বুঝে ফেলেছি, আমরা এই সংজ্ঞার কিওয়ার্ড পেয়ে গেছি গঠনগত একক এবং কাজের একক। কাজেই আমরা এখন যদি কোষের শ্রেণীবিন্যাস করতে চাই তাহলে কিসের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারবো? আমরা গঠন এটার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করতে পারবো এবং কাজ এটার উপর ভিত্তি করেও শ্রেণীবিন্যাস করতে পারবো। তো গঠনের উপর ভিত্তি করে কোষকে ভাগ করা যায় দুইটা ভাগে, একটা হচ্ছে প্রাককেন্দ্রিক এবং আরেকটা হচ্ছে সুকেন্দ্রিক। এবং কাজের উপর ভিত্তি করে কোষকে ভাগ করা যায় দুইটা ভাগে, একটা হচ্ছে দেহকোষ এবং আরেকটা হচ্ছে জনন কোষ। তাহলে আমরা যা দেখলাম গঠনগতভাবে একটা কোষকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক এবং একটা হচ্ছে সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক। এখন এখানে গঠনগত শ্রেণীবিন্যাসটা আসলে কোষের কোন অংশের গঠনের উপর ভিত্তি করে প্রধানত ভাগ করা হয়েছে সেটা আমাদের জানতে হবে। আমরা সবাই জানি যে একটা কোষের কেন্দ্রবিন্দু হলো নিউক্লিয়াস। এখানে কোষের যে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে গঠনের উপর ভিত্তি করে প্রধানত এখানে নিউক্লিয়াসের গঠনটাকে ধরা হয়েছে। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করেই আমাদের কোষকে প্রাককেন্দ্রিক এবং সুকেন্দ্রিক এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই অর্থগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রো মানে হচ্ছে আদি অথবা ইনিশিয়াল, আর ক্যারিওটিক এই ওয়ার্ডটা এসেছে আসলে ক্যারিয়ন থেকে। আমরা কোষ বিভাজন পড়ার সময়ও দেখব যে নিউক্লিয়াসের যে বিভাজনটা হয়, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন এই শব্দটা আসলে নিউক্লিয়াসের সাথে রিলেটেড। তাহলে প্রোক্যারিওটিক মানে হচ্ছে যে নিউক্লিয়াসটা আদিম, এবং ইউ মানে হচ্ছে আধুনিক বা মডার্ন, আর ক্যারিওটিক মানে তো নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওটিক মানে হচ্ছে যার নিউক্লিয়াসটা আধুনিক বা নিউক্লিয়াসটা আরো মডার্ন এবং নিউক্লিয়াসটা আরো ওয়েল অর্গানাইজড। তাহলে প্রোক্যারিওটিক যে কোষটা আছে সেই কোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, আর ইউক্যারিওটিক যে কোষটা আছে তার নিউক্লিয়াসটা সুগঠিত।
এখন সুগঠিত নয় অথবা সুগঠিত এই জিনিসটা বলতে আসলে কি বোঝায় সেটা আমাদের একটু জানা দরকার। নরমাল একটা নিউক্লিয়াসের গঠনে আসলে কি কি জিনিস থাকে এই জিনিসটা আমরা আশা করি সবাই কম বেশি জানি। একটা নিউক্লিয়াসের গঠনে সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে একটা পর্দা থাকে যেটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। সেই পর্দা দ্বারা পরিবেষ্টিত হয়ে ভিতরে যে ম্যাট্রিক্স বা ভিতরে যে অর্ধতরল পদার্থটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এবং নিউক্লিয়াসের ভিতরে আরেকটি কালো ঘনাকার যে গোলাকার যে বস্তুটা দেখা যায় সেটাকে বলা হয় নিউক্লিওলাস। এবং এখানে সুতার মতো জালিকাকার যে পদার্থগুলি বিন্যস্ত থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। তো এটা হচ্ছে একটা সাধারণ নিউক্লিয়াসের স্ট্রাকচার। এখন আমাদের প্রোক্যারিওটিক যে সেলটা আছে বা প্রাককেন্দ্রিক যে কোষটা আছে তার নিউক্লিয়াসটা সুগঠিত নয়। সুগঠিত নয় বলতে সেখানে কি নেই, সেখানে সবার প্রথমে নিউক্লিয়ার মেমব্রেন যেটা বা নিউক্লিয়ার পর্দা যেটা সেই পর্দাটা সেখানে থাকে না। তো আমি সেটা মুছে দিলাম। এখন যেহেতু সেখানে কোনো নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন থাকে না সেহেতু এটার ভিতরে যে অর্ধতরল নিউক্লিওপ্লাজম যে পদার্থটা ছিল সেই নিউক্লিওপ্লাজম এবং কোষের মধ্যে চারপাশে যে সাইটোপ্লাজম, এই নিউক্লিওপ্লাজম এবং কোষের সাইটোপ্লাজম এই দুইটার মধ্যে এখন আর কোনো ডিফারেন্স নাই। এর ফলে নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজম এই দুইটা মিলেমিশে একাকার হয়ে গেল। তার ফলে প্রাককেন্দ্রিক কোষে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না দেখে সেখানে কোনো নিউক্লিওপ্লাজমও থাকতে পারে না এবং সেখানে কোনো নিউক্লিওলাসও থাকে না। তাহলে একটা প্রাককেন্দ্রিক কোষে নিউক্লিয়ার বস্তু হিসাবে কিছু নিউক্লিয়ার রেটিকুলাম এই জাতীয় পদার্থ থাকে যেটাকে আমরা ক্রোমাটিন রেটিকুলামও বলতে পারি। তো প্রাককেন্দ্রিক কোষের নিউক্লিয়াসে তাহলে কি দাঁড়ালো যে প্রাককেন্দ্রিক কোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, অর্থাৎ প্রাককেন্দ্রিক কোষের নিউক্লিয়াসে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে না দেখে নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজম একেবারে মিলেমিশে যায়। এর ফলে সেখানে কোনো আলাদা করে নিউক্লিওপ্লাজমের অস্তিত্ব থাকে না এবং সেখানে কোনো নিউক্লিওলাস থাকে না। এটা গেল তার নিউক্লিয়াসের অবস্থার ক্ষেত্রে। এখন দেখা যাক তার সাইটোপ্লাজমে কি অবস্থা হয়। আমরা জানি সাইটোপ্লাজমের ভিতরে অনেক ধরনের অঙ্গাণু থাকে, কিন্তু প্রাককেন্দ্রিক যে কোষ বা প্রোক্যারিওটিক যে সেল, প্রোক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমের ভিতরে কোনো অঙ্গাণুই আসলে থাকে না, শুধুমাত্র রাইবোজোম সেখানে থাকে। অর্থাৎ প্রাককেন্দ্রিক কোষের সাইটোপ্লাজম এবং সুকেন্দ্রিক কোষের সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য হলো যে সুকেন্দ্রিক কোষের সাইটোপ্লাজমে সব অঙ্গাণু বিদ্যমান, কিন্তু প্রাককেন্দ্রিক কোষের সাইটোপ্লাজমে শুধুমাত্র রাইবোজোম থাকে এবং সেই রাইবোজোমটা হয় 70S এই ধরনের। 70S 80S এই জিনিসগুলো আমরা একটু পরে বোঝার চেষ্টা করব, বাট আমরা আপাতত জেনে রাখি যে প্রাককেন্দ্রিক কোষে যে রাইবোজোমটা থাকে সেই রাইবোজোমটা হচ্ছে 70S এই ধরনের এবং সুকেন্দ্রিক কোষের রাইবোজোমটা হচ্ছে 80S এই ধরনের। এখন 70S অথবা 80S বলতে কি বোঝায় এটাতে আমরা একটু পরে যাচ্ছি। তো আমরা এখন তাহলে প্রাককেন্দ্রিক কোষের সংজ্ঞাটা সম্পূর্ণ করি। প্রাককেন্দ্রিক কোষ হচ্ছে সেই সমস্ত কোষ যার নিউক্লিয়াসটা সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াসে কোনো নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিওলাস থাকে না এবং নিউক্লিওপ্লাজমও থাকে না, শুধুমাত্র নিউক্লিয়ার রেটিকুলাম অথবা ক্রোমাটিন রেটিকুলাম থাকে এবং সাইটোপ্লাজমের মধ্যে কোনো অঙ্গাণুই উপস্থিত থাকে না, শুধুমাত্র রাইবোজোম উপস্থিত থাকে। এই কোষগুলিকে বলা হয় প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক কোষ। এবং প্রাককেন্দ্রিক কোষের একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। আমাদের আশেপাশে যত ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়াগুলি সব প্রাককেন্দ্রিক কোষ এবং প্রাককেন্দ্রিক কোষের আরও একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট যে প্রাককেন্দ্রিক কোষগুলিতে সাধারণত অ্যামাইটোসিস প্রক্রিয়াতে কোষ বিভাজন হয়। এবং ইউক্যারিওটিক কোষ প্রাককেন্দ্রিক কোষের জাস্ট অপোজিট ডেফিনেশনটাই হচ্ছে ইউক্যারিওটিক কোষের। তাহলে কি সেটা? ইউক্যারিওটিক কোষ হচ্ছে সেই কোষ যে কোষের নিউক্লিয়াসটা সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম সবকিছুই উপস্থিত থাকে এবং সাইটোপ্লাজমে রাইবোজোম তো উপস্থিত থাকেই, রাইবোজোম সহ অন্যান্য যে অঙ্গাণুগুলি আছে সেই অঙ্গাণুগুলিও সেখানে উপস্থিত থাকে। তাহলে প্রাককেন্দ্রিক কোষ এবং সুকেন্দ্রিক কোষের সংজ্ঞা এবং এদের পার্থক্য আমরা এটা বুঝতে পারলাম যে প্রাককেন্দ্রিক কোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া আর সুকেন্দ্রিক কোষের উদাহরণ হচ্ছে সমস্ত যে উন্নত প্রাণী অথবা উন্নত উদ্ভিদ সবাই হচ্ছে সুকেন্দ্রিক কোষের অন্তর্ভুক্ত।